প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। করোনাকালীন এই সময় আশা করি তোমরা সকলে সুস্থ এবং নিরাপদেই আছো। আচ্ছা, আজকে আমরা পরিণীতির ক্লাসে পরিণীতির দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। বাংলাদেশের সরকার ও প্রশাসনিক কাঠামো, এই অধ্যায়টা নিয়ে আজকে আমরা মূলত কথা বলবো। তো এই অধ্যায় নিয়ে আমরা আলোচনা করতে গিয়ে প্রথমত আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে জাতীয় সংসদের গঠন ও জাতীয় সংসদের কার্যাবলী। আচ্ছা, ঠিক আছে। আমরা প্রত্যেকেই কিন্তু জানি যে রাষ্ট্র গঠনের মূল উপাদান হচ্ছে চারটি, ঠিক আছে। এর মধ্যে সরকার হচ্ছে একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। রাষ্ট্র গঠনের চারটি উপাদানের মধ্যে সরকার একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। কারণ কি, একটি রাষ্ট্রের যাবতীয় ইচ্ছা আকাঙ্ক্ষা এবং রাষ্ট্রের যে যাবতীয় কার্যক্রম আছে সেগুলো আসলে সরকারের মাধ্যমেই কিন্তু পরিচালিত হয়। তো গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের প্রশাসনিক কার্যক্রমগুলোকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সরকারের তিনটি অঙ্গ সংগঠনের মাধ্যমে সরকারের বিভিন্ন কার্যক্রমগুলো আসলে সুষ্ঠুভাবে পরিচালনা করা হয় বা একটা দক্ষ প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা বাংলাদেশে করা হয়েছে। তো এই সরকারের তিনটি অঙ্গ সংগঠন কি? এগুলো হচ্ছে আইন বিভাগ, তারপর হচ্ছে শাসন বিভাগ, তারপর হচ্ছে বিচার বিভাগ। এই তিনটি অঙ্গ সংগঠনের মাধ্যমে কিন্তু রাষ্ট্র আসলে মূলত তার যে যাবতীয় আশা আকাঙ্ক্ষা কার্যক্রম সিদ্ধান্ত এগুলোর আসলে বাস্তবায়ন করে থাকে। এই তিনটি বিভাগের সরকারের এই তিনটি বিভাগের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক, সমন্বয় এবং আলোচনার মধ্য দিয়ে কিন্তু আসলে একটি রাষ্ট্রের সকল প্রশাসনিক কার্যক্রমগুলো বা সরকারি সিদ্ধান্ত নীতিমালা এগুলোর আসলে যথাযথ বাস্তবায়ন হয়ে থাকে। এই তিনটি বিভাগের মধ্যে আবার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বিভাগ হচ্ছে আইন বিভাগ। কারণ হচ্ছে একটি রাষ্ট্রের জনগণের পক্ষ থেকে সার্বভৌম সংস্থা হিসেবে আসলে আইন বিভাগ কাজ করে থাকে এবং আইন বিভাগ হচ্ছে কি জনগণের পক্ষে বিভিন্ন আইন প্রণয়ন করা, আইনের সংশোধন পরিমার্জন বা রাষ্ট্রের জন্য উপযোগী সকল আইন কানুন বা নিয়ম কানুনগুলো প্রণয়ন করে থাকে। এই জন্য আইন বিভাগটা বিভিন্ন কারণে আসলে এটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার আসি যে আসলে সহজ কথা আইন বিভাগটা কি। সহজ কথায় বলতে গেলে আইন বিভাগ হচ্ছে সরকারের সেই অঙ্গ সংগঠন বা সরকারের সেই বিভাগ যে বিভাগ হচ্ছে প্রধানত আইন প্রণয়ন, আইনের পরিমার্জন সংশোধন বা আইনের পরিবর্তন করে থাকে। পাশাপাশি আইন বিভাগ কিন্তু আরও অন্যান্য কাজও করে থাকে, সেগুলো আমরা মূল আলোচনায় গিয়ে আলোচনা করব। আচ্ছা, এখন আসি যে বাংলাদেশের সংসদের ব্যাপারে আমরা কিছু কথা বলি। বাংলাদেশের সংসদের নাম হচ্ছে কি জাতীয় সংসদ। হ্যাঁ, দ্য হাউস অফ দ্য নেশন, এটাকে ইংরেজিতে বলা হয় দ্য হাউস অফ দ্য নেশন। এখন জাতীয় সংসদ আসলে মূলত গঠিত হয় 350টি আসন নিয়ে। তার মধ্যে 300টি আসন হচ্ছে সাধারণ আসন, যে আসনের সংসদ সদস্যরা আসলে বিভিন্ন নির্বাচনী এলাকা থেকে একক নির্বাচনী এলাকা থেকে জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়। আর বাকি যে সংরক্ষিত 50টি আসন রয়েছে সেগুলো হচ্ছে মহিলাদের জন্য সংরক্ষিত থাকে এবং এগুলো আসলে পরবর্তীতে সংসদ সদস্যরাই বা মহিলা সদস্যদেরকে নির্বাচিত করে থাকেন। তাহলে আমরা এখানে কি পাচ্ছি যে আমাদের জাতীয় সংসদ, আমাদের আইন বিভাগের নাম হচ্ছে জাতীয় সংসদ এবং জাতীয় সংসদের আসন সংখ্যা হচ্ছে 350। তার মধ্যে 300টি আসন হচ্ছে সাধারণ আসন এবং 50টি হচ্ছে সংরক্ষিত মহিলা আসন। হ্যাঁ, আর আমরা সবাই হয়তো কম বেশি জানি যে আসলে সংসদে নির্বাচিত হওয়ার জন্য কিছু যোগ্যতা থাকা লাগে। আর সেটা কি যে 25 বছর বয়স্ক হতে হবে, বাংলাদেশের নাগরিক হতে হবে বা সে যে নির্বাচনী এলাকায় থেকে প্রতিনিধিত্ব করবে সেই নির্বাচনী এলাকার ভোটার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত থাকতে হবে, এরকম কিছু শর্ত থাকে। আচ্ছা, এইগুলো হচ্ছে আমাদের জাতীয় সংসদ সম্পর্কে কথা। এখন আসি যে এই যে সরকারের তিনটা অঙ্গ সংগঠনে যখন আমরা কথা বলতেছিলাম তখন কি বলেছিলাম যে সরকারের সকল কার্যক্রমগুলো আসলে তিনটা বিভাগের মাধ্যমে অঙ্গ সংগঠনের মাধ্যমে বা তিনটা বিভাগের মাধ্যমে কিন্তু পরিচালিত হয় বা কার্যক্রমগুলো সম্পাদিত হয়। তো এখন আসি যে জাতীয় সংসদ বা আইন বিভাগ আসলে কী ধরনের কাজ করে থাকে।
আর জাতীয় সংসদ বা আইন বিভাগের মূল কাজটা হচ্ছে আইন প্রণয়ন করা। সংসদ সদস্য যারা প্রতি 5 বছর পর পরে জাতীয় নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে থাকে, অর্থাৎ সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করে থাকে, তাদের ভোটাভুটির মাধ্যমে বা তাদের মাধ্যমেই কিন্তু জাতীয় সংসদ আইন প্রণয়ন করে থাকে। এখন এই যে রাষ্ট্রের জন্য প্রয়োজনীয় এবং যুগোপযোগী আইন প্রণয়ন করা এবং সেই আইনের যথাযথভাবে পরিবর্তন করা, মানে সময়ের প্রয়োজন, অনেক সময় আইন পরিবর্তন করতে হয় বা কোনো সময় আইনকে সংশোধন করতে হয়, এই কাজগুলো মূলত আইন বিভাগ করে থাকে। অর্থাৎ আইন প্রণয়ন, আইনের পরিবর্তন, আইনের সংশোধন বা আইনের পরিমার্জন, যেটাই বলি, এই কাজগুলো হচ্ছে মূলত আইন বিভাগ করে থাকে। আমরা একটু মাথায় রাখবো যে আইন বিভাগের মূল কাজ হচ্ছে সার্বভৌম প্রতিষ্ঠান হিসেবে, আইন প্রণয়নকারী সার্বভৌম প্রতিষ্ঠান হিসেবে রাষ্ট্রের জন্য প্রয়োজনীয় এবং উপযোগী আইন প্রণয়ন করা, সেই আইনের প্রয়োজন বোধে পরিবর্তন, পরিমার্জন বা সংশোধন করা। ঠিক আছে? আচ্ছা, তারপরে এর বাইরে জাতীয় সংসদ কিন্তু আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। যেমন হচ্ছে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থায় জাতীয় সংসদ বা আইন বিভাগ খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করে, সেটা হচ্ছে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করা। আমরা জানি যে রাষ্ট্রপতি বা তারপর হচ্ছে প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ নিয়ে কিন্তু শাসন বিভাগ গঠিত হয়। তো এই যে শাসন বিভাগ বা এই যে মন্ত্রী পরিষদকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব কার হাতে? নিয়ন্ত্রণ করার দায়িত্ব হচ্ছে আইন বিভাগের হাতে। কিভাবে? সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থায় শাসন বিভাগ তার কাজের জন্য যৌথভাবে আইন বিভাগের নিকট দায়ী থাকে। তা এখন যদি কোনো আইন বিভাগ শাসন বিভাগের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করে তাহলে কিন্তু শাসন বিভাগকে পদত্যাগ করতে হয়। এছাড়া আইন বিভাগ মুলতবি প্রস্তাব, তারপর হচ্ছে অনাস্থা প্রস্তাব, তারপরে সংসদীয় বিভিন্ন কমিটিগুলো তাদের যে বিভিন্ন সাধারণ আলোচনা বা বিভাগীয় আলোচনার মাধ্যমে, অর্থাৎ সংসদের যে বিভিন্ন কমিটিগুলো আছে সেগুলো বিভিন্ন আলোচনা, প্রশ্ন জিজ্ঞাসা বা প্রশ্ন উত্তরের মাধ্যমে কিন্তু আইন বিভাগ কী করে থাকে? শাসন বিভাগকে নিয়ন্ত্রণের চেষ্টা করে থাকে। আর এই ক্ষেত্রে আসলে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রেখে থাকে হচ্ছে বিরোধী দলগুলো বা বিরোধী দলীয় যারা সংসদ সদস্য থাকে তারা। তো এইভাবে কি হয় যে সংসদ বা জাতীয় পার্লামেন্ট বা আইন বিভাগ, যেটাই বলি, এই আইন বিভাগ শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে কি করে? যে শাসন বিভাগের যে স্বেচ্ছাচারিতা বা ক্ষমতার যে অপব্যবহার বা রাষ্ট্রের জন্য অনুপযোগী অথবা রাষ্ট্রের জন্য রাষ্ট্রের পক্ষে যায় না এরকম কোনো সিদ্ধান্ত থেকে বিরত রাখতে পারে। এবং আসলে আইন বিভাগ কী করে থাকে? শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে থাকে, শাসন বিভাগের ক্ষমতাকে বা ক্ষমতার অপচর্চাকে নিয়ন্ত্রণ করে থাকে। এটা কিন্তু আইন বিভাগের একটি খুব গুরুত্বপূর্ণ কাজ। এছাড়া আইন বিভাগ আরও অনেক কাজ করে থাকে, যেমন হচ্ছে নির্বাচন সংক্রান্ত কিছু কাজ করে থাকে। অনেক সময় আইন বিভাগ কী করে? নির্বাচক মণ্ডলী হিসেবে কাজ করে থাকে। যেমন তোমার স্পিকারের যে নির্বাচন, তারপর হচ্ছে ডেপুটি স্পিকার নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন, তারপরে আমরা একটু আগে যে বলেছিলাম যে সংসদের যে মহিলাদের জন্য যে সংরক্ষিত যে 50টা আসন থাকে, সেই সংরক্ষিত মহিলা আসনগুলো নির্বাচনের এই কার্যক্রমগুলো কিন্তু আইন বিভাগের সদস্যরাই করে থাকেন। তাহলে দেখা যাচ্ছে কি যে আইন বিভাগ হচ্ছে নির্বাচন সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ কাজ করে থাকেন। এছাড়া আরেকটা বিষয় হচ্ছে যে আইন বিভাগ আমাদের যে জাতীয় সংসদ বা আইন বিভাগ কী করে? সংবিধানের যে পরিবর্তন বা সংবিধানের যে সংশোধনী, এই কাজটাও কিন্তু আইন বিভাগ করে থাকে। সংবিধানের যে যুগোপযোগী যে পরিবর্তন বা রাষ্ট্রের বিভিন্ন পরিস্থিতির সাথে সামঞ্জস্যতা বজায় রাখার জন্য সংবিধানের যে বিভিন্ন সময় যে সংশোধনী আনা হয়েছে বা পরিবর্তন করা হয়েছে সংবিধানের বিভিন্ন আর্টিকেলে, এই পরিবর্তন বা এই সংশোধনীটাও কিন্তু হয়ে থাকে আইন বিভাগ বা জাতীয় সংসদের 2/3 সদস্যদের ভোটাভুটির মাধ্যমে। অর্থাৎ মোট সদস্যের 2/3 সদস্য যদি সংসদে উত্থাপিত কোনো সংশোধনী বিলে সমর্থন করে বা ভোট দেয়, তাহলে কিন্তু সংসদে সেই
সংবিধান মানে সংশোধনীটা পাশ হয়ে যায়। হ্যাঁ, এখানে আরও কিছু বিষয় আছে যে রাষ্ট্রপতির অনুমোদন লাগে, কিন্তু আমি জাস্ট মূল কথাটা বলতেছি যে সংসদের 2/3 সদস্যদের ভোট বা অনুমোদন ক্রমে জাতীয় সংবিধানকে পরিবর্তন বা সংশোধন করা যায়, এবং এটাও কিন্তু করা হয় কি রাষ্ট্রের প্রয়োজনে বা সংবিধানকে রাষ্ট্রীয় প্রয়োজনের সাথে সামঞ্জস্য বা যোগোপযোগী করার জন্য। এছাড়া জাতীয় সংসদ আরও যে কাজগুলো করে থাকে, যেমন জাতীয় সংসদ হচ্ছে আমাদের জাতীয় অর্থ ভাণ্ডারের সংরক্ষক বা অভিভাবক হিসেবে কাজ করে থাকে। কারণ এই যে কর যে ধার্য করা হয় অথবা বিভিন্ন অনুমোদনগুলো, অর্থ সংক্রান্ত যে অনুমোদনগুলো, এগুলো কিন্তু সংসদে বিল আকারে উত্থাপনের পর সেটা যদি পাশ হয়, সেই পাশ হওয়ার পরেই কিন্তু সেই বিলগুলোর বা কর, সেই বিলগুলোর অর্থটা অনুমোদন বা অথবা করটা ধার্য করা হয়। হ্যাঁ, এবং বিভিন্ন প্রকল্পের যে অর্থের যে অনুমোদনগুলো, অনেক সময় এগুলো আসলে সংসদ থেকে পাশ হতে হয়। হ্যাঁ, এরপরে সংসদ আরও কি কাজ করে, যেমন হচ্ছে তোমার অর্থ ভাণ্ডার রক্ষক হিসেবে কাজ করে থাকে। আমরা কি বললাম, তারপরে হচ্ছে তোমার নির্বাচক মণ্ডলী হিসেবে অনেক সময় দায়িত্ব কাজ করে থাকে। তারপরে ওই যে জরুরি অবস্থা ঘোষণা বা রাষ্ট্রপতি যখন তোমার সংসদের অনুপস্থিতি যে অধ্যাদেশ ঘোষণা করে থাকে, এই অধ্যাদেশ প্রণয়ন বা ঘোষণাটাও কিন্তু সংসদের অনুমোদনের প্রয়োজন হয়। ঠিক আছে, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে রাষ্ট্রপতি যে অধ্যাদেশ জারি করেন, হ্যাঁ, অধ্যাদেশ যে অধ্যাদেশ জারি করেন, সেই অধ্যাদেশটা কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সংসদে পাশ হতে হয়। ঠিক আছে, এবং যদি সেটা সংসদে পাশ হয় তাহলে এটা আসলে পরবর্তীতে আইনে পরিণত হয়। এবং রাষ্ট্রপতির যে জরুরি অবস্থা ঘোষণা, এটাকেও কিন্তু সংসদ অনেক সময় নিয়ন্ত্রণ করতে পারে। ঠিক আছে, তো মোটা দাগে আসলে এগুলোই হচ্ছে জাতীয় সংসদের বেসিক বা খুব গুরুত্বপূর্ণ কার্যাবলী। হ্যাঁ, তো আমরা আবার একটু ব্রিফ করি যে আমরা আজকে কি পড়লাম, যে জাতীয় সংসদ বলতে আমরা কি বুঝি, অর্থাৎ সরকারের 3টে অঙ্গ সংগঠনের মধ্যে খুব গুরুত্বপূর্ণ বা সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ একটা অঙ্গ সংগঠন হচ্ছে জাতীয় সংসদ বা আইন বিভাগ, এবং এই বিভাগ অর্থাৎ যে বিভাগ আইন প্রণয়ন করে থাকে, আইনের পরিবর্তন, পরিমার্জন বা সংশোধন করে থাকে, তাকে আমরা আইন বিভাগ বলি। আর আইন বিভাগের মূল কাজগুলো কি, আইন প্রণয়ন করা, তারপরে হচ্ছে সংবিধান সংশোধনের দায়িত্ব পালন করা, শাসন বিভাগের ক্ষমতার নিয়ন্ত্রণ করা, তারপরে হচ্ছে নির্বাচক মণ্ডলী হিসেবে ভূমিকা পালন করা, অর্থ ভাণ্ডারের সংরক্ষক বা অভিভাবক হিসেবে কাজ করা, তারপর অধ্যাদেশ প্রণয়ন বা এগুলো জরুরি অবস্থা ঘোষণা, এই ধরনের বিষয়গুলো নিয়ন্ত্রণ করা। আচ্ছা, আরেকটা বিষয় একটু আমার মিস হয়ে গেছে, সেটা হচ্ছে যে জাতীয় সংসদ কিন্তু একটা বিতর্ক সভা হিসেবে কাজ করে থাকে। কীরকম, এই যে ধরো জাতীয় বিভিন্ন ইস্যু বা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে জাতীয় সংসদে যখন তোমার এই বিষয়গুলো উত্থাপন করা হয়, তখন দেখা যায় কি জাতীয় সংসদের যারা সদস্য আছে তারাই সেগুলো নিয়ে কথা বলে থাকে, তাদের মতামত উত্থাপন করে থাকে, অথবা রাষ্ট্রের জন্য আসলে কোনটা কল্যাণজনক হবে, কোনটা ভালো হবে, এই সকল বিভিন্ন বিষয়ে মানে জাতীয় ইস্যুতে তারা মতামত দিয়ে থাকে। এভাবে কিন্তু আসলে বিতর্ক অথবা আলোচনা সমালোচনার মাধ্যমে কি হয়, একটা জাতীয় বিষয় নির্ধারিত হয় বা একটা সঠিক পথ বের হয়ে আসে। এই কাজটাও কিন্তু জাতীয় সংসদেই হয়ে থাকে। তাহলে দেখা যাচ্ছে কি যে জাতীয় সংসদ আসলে রাষ্ট্র পরিচালনার জন্য বা রাষ্ট্র পরিচালনার যে 3টা বা সরকারের যে 3টা অঙ্গ সংগঠন আছে, সেই 3টার মধ্যে আসলে খুব গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। তো আমরা এগুলো একটু খেয়াল করব, যখন আমরা অনলাইন ক্লাসটা দেখব তখন আমরা যেন সাথে আমাদের টেক্সট বইটাও রাখি। ঠিক আছে, তাহলে বুঝতে আরেকটু সুবিধা হবে। আচ্ছা, ঠিক আছে, তোমাদের সাথে আবার ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হবে। আর আমি খুব আশা করব যে তোমরা প্রত্যেকেই তোমাদের সময়টাকে বাড়িতে খুব গঠনমূলক কোনো কাজে ব্যয় করবে। ঠিক আছে, ভালো থেকো, আল্লাহ হাফেজ।